আশা করে ধর্মা দিলাম বসত কর্ম চিরকাল দুলাম মন রে আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম। আমি সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আসলে সমতা থিয়েটার গোপালগঞ্জ জেলা মকসেদপুর উপজেলা বাটিকামারি একটা একেবারে বলে একেবারে গ্রাজুয়েট লেভেলে এখানে। তবে বাটিকামারি অনেক আগে থেকেই শিক্ষা এবং সংস্কৃতি এই দুটা আদিকাল থেকেই অনেক এলাকা থেকে অনেক ভালো। এখানে আমরা আগে যাত্রাপালা হতো ছোটোবেলায়, বিভিন্ন পূজা বিভিন্ন উৎসবে আমরা যাত্রাপালা দেখতাম। দেখার পরে নিজেদের ভিতরে আমরা যে অভিনয় করব বা নাটক করব এই ধরনের একটা চিন্তাভাবনা হতো। যখন স্কুলে পড়ি বাটিকামারি হাই স্কুলে, তখন 8-9 এই সময় আমরা স্কুলের বার্ষিক নাটকগুলো শুরু করি। তখন ছোট আমরা হাফ প্যান্ট পরি। ওই বার্ষিক নাটক শুরু করার পর থেকে তখন ভাবলাম যে তাহলে আমরা একটা নাটকের দল করে নিয়মিত নাটক করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমি কিছু আমার এলাকার আমাদের সমাবয়সী আমার চেয়ে অনেক বড় যারা, এদের নিয়ে আসলে নাটকের শুরু করলাম। এখন নাটকের স্ক্রিপ্ট পাবো কোথায়, আর একটা সমস্যা। এখন পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে নাটকের স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না। তখন ওই মানে নিজেরাই নাটক লিখে ফেললাম। নাটক লেখে ওইটাই মানে কোনো রকম ওই আগের জিনা অক্সাইড বিভিন্ন কিছু আছে, মানে থাবড়ে করে মেকআপ দিয়ে সে যে কী অবস্থা, মানে সেই সময় এই বিষয়টা খুব মনে পড়ে। যখন আমরা এইভাবে শুরু করলাম আমাদের বাটিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে আমরা শুরু করলাম। আমরা বাড়ি থেকে সবাই যার যার মা বা ভাবি এদের কাপড় নিয়ে আসতাম, নিজেরা বাঁশ গেড়ে স্কুলের বেঞ্চ বের করে ওই কাপড় দিয়ে আর কি আমরা মঞ্চ তৈরি করতাম। আর তখন বিদ্যুৎ ছিল না, তখন আমরা ওই পাম্প দিয়ে যেটা সেজাক লাইট বলে সেটা আমরা জ্বালিয়ে আমরা নাটক করতাম। খুবই ভালো লাগতো, অনেক মানুষ আসতো নাটকে, এটা আমরা আরও উৎসাহ বেশি পেলাম। তো তখন আর কি আমরা ওখানে এগুলো জ্বালিয়ে নাটক করতাম, প্রচণ্ড দর্শক আসতো। দর্শক আসার পর আমরা আসলে করতালি বলেন যা বলেন, তখন তো আসলে নাটকীয়ভাবে বুঝতাম না আমরা। সেখান থেকে আমাদের খুব মানে ভালো লাগতো। এই কারণে আমরা পরবর্তীতে এই দলটা করে আমরা প্রতি বছর সিজনালি 16ই ডিসেম্বর অথবা 21শে ফেব্রুয়ারি তারপরে 26শে মার্চ এইসব দিবসগুলোতে আমরা নাটক করতাম। তখন ইচ্ছা ছিল যে আসলে আমরা এখানে নাটক করি, আমাদের একেবারেই পাড়ার পাশে আর একটি পাড়া, যদি ওখানে গিয়ে একটু অভিনয় করতে পারতাম, নাটক করতে পারতাম, তাহলে মনে হয় খুবই ভালো লাগতো। এরকম আমাদের ইচ্ছা ছিল। পরবর্তীতে দেখা গেল যে আমরা এই সাংগঠনিক কাজ করতে করতে নাটকের উপরে আসলে নাটক ঢাকা গিয়ে দেখা, নাটকের উপরে একটু লেখাপড়া করা, একটু প্রশিক্ষণ নিয়ে তখন আমি কাজ শুরু করার পরে তখন আমরা এই সমতা থিয়েটার একসময় বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যপদ লাভ করে, বাংলাদেশ গ্রাম থিয়েটার সদস্যপদ লাভ করে। আমরা পরবর্তীতে বাটিকামারি থেকে আমরা ফরিদপুর, মকসেদপুর, গোপালগঞ্জ সদরে, ঢাকা পথনাট্য উৎসব, জাতীয় নাট্য উৎসব, বাংলাদেশ টেলিভিশনে মঞ্চ নাটক, টেলিভিশনে অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন, আমরা মানে আমাদের একটা এমন অবস্থা ছিল যে প্রতিদিন আমাদের কাজ ছিল। আমরা প্রতিদিন কাজ করতাম, মানে প্রতিটা সিজনেই আমাদের প্রতিটা জায়গায় আমরা আমন্ত্রণ পেতাম। যেমন ফরিদপুর প্রত্যেকটা দল আমাদেরকে আমন্ত্রণ করতো, আমরা সেখানে নাটক করতে যেতাম। পরবর্তীতে আমরাও আমাদের এই বাটিকামারিতে 7 দিন 8 দিন 5 দিন 3 দিন এইভাবে আমরা উৎসবগুলো করতাম, বিভিন্ন জায়গা থেকে দল আসতো। এই যে একটা বিষয় ছিল, আসলে এই বিষয়টা খুবই মানে এখন আমাদেরকে মানে একটু কষ্টও দেয় বটে। তা আমাদের সাথে আমার এক দাদা ছিল, কল্যাণদা, সে
শিশুসুলভ আচরণ করেন, মানে তার আমার বড় ভাইয়েরও বন্ধু, আমারও বন্ধু, আমার ছেলেরও বন্ধু, সে কল্যাণদা। আমি শুধু বলতাম দাদা এই কাজ করতে হবে, হা হা হা, মানে না তার কাছ থেকে শুনিনি। আর সংগঠনের ম্যাক্সিমাম বাস্তবায়নের প্রায় 60 থেকে 80% বাস্তবায়নের কাজগুলো তিনি নিজেই করতেন কল্যাণদা। আমাদের আরও আছে, ইকবাল আছে, নিজে আছে, গৌতম আছে, খুব শক্তিশালী আমাদের একটা সংগঠন, যেখানে অভিনয়টাও খুব শক্তিশালী সবাই। তো সেইভাবে চলছে সেই যৌবনকাল আমাদের প্রতিটা ইসে। কিন্তু তারপরে আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে যে নিজেদের কিছু পারিপার্শ্বিক সব, মানে আপনারা বোঝেনই যে ব্যবস্থা যেটা আছে, সেই ব্যবস্থার ভিতরে আগে থেকে এখন কিছুটা জৌলস থিয়েটারে কমে গেছে। অনেকেই নিজের কাজের ব্যস্ততা, তারপরে পারিবারিক পরিজন, অনেকেই আবার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই যে সব কিছু মিলে আমরা মোটামুটি আছি। হয়তো এই সময়টা একটু খারাপ যাচ্ছে, আবার সময় আমাদের ফিরে আসবে। আমরা সামনে শুরু করতে যাচ্ছি আবার সেই নাট্যোৎসব, সেই বন্ধন, বিভিন্ন নাট্যকর্মীরা আবার বাটিকামারি আসবেন, মুখরিত হবেন। আবার আমরা 5 দিন 7 দিন 3 দিন ব্যাপী নাট্যোৎসব করব, আমরা যাব। এই যে ভালোবাসাটা, আবার নাটকের যে জয়যাত্রা যেটা, সেটা আবার শুরু হবে, এটা আমি বিশ্বাস করি। আমরা দেখা যাচ্ছে কি যে আসলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই যে যারা থিয়েটার করছে তাদেরকে রাষ্ট্র সহায়তা করছেন এটাকে আরও ডেভেলপ করার জন্য, কিভাবে করা যায় প্রতিটা মানুষের ভেতরে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ নাটক তো আসলে মানুষের কথা বলে, ঠিক আছে, সমাজের কথা বলে, সমাজ পরিবর্তনের কথা বলে, রাষ্ট্র পরিবর্তনের কথা বলে। নাটকই একমাত্র হাতিয়ার এই সংস্কৃতি অঙ্গনে, যেটা সরাসরিভাবে দর্শকের ভিতরে বিবেকে নাড়া দেওয়া যায়। সেই জায়গাটা হচ্ছে আমাদের নাটক, আমরা থিয়েটার করি সেটা। আমাদের দেশে আসলে দেখা যাচ্ছে যে এটা আমরা অনেকে বলছে যে আমরা নিজেদের পয়সা ব্যয় করে আমরা এই কাজগুলো করি। যেমন সমতা থিয়েটার আমি বলতে পারি, এখানে আমাদের সভাপতি ছিলেন এর আগে শাহ আকরাম হোসেন জাফর, উনি আমাদের বড় একটা সাপোর্ট দিতেন, উনি মারা গেছেন। তারপরে আমাদের কল্যাণদা, তিনি একটা সাপোর্ট দিতেন, আমি আছি, আমার প্রতিটা সদস্য কম হোক বেশি হোক এরা চাঁদা দিত। আর মোট কথা হচ্ছে যে আমি যেহেতু নাটক করি এদেশের জনগণের জন্য, আমার এই সমাজে গ্রামে যারা বসবাস করে এদের জন্য, তখন আমরা করতাম কি, প্রতিটা দোকানে যাই, বাইরে দোকান আছে আলু মরিচ পেঁয়াজ বিক্রি করে, কেউ 2 টাকা দেয়, কেউ 1 টাকা দেয়। এটা আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা যে একটা নাটক করছি তাদের জন্য, এই তারা আমাদের এই অংশগ্রহণ করুক, আমাদের সাথে সম্পৃক্ততা থাকুক। সরাসরি আমরা আমন্ত্রণও দিয়ে আসতাম, আর আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা যা পাইতাম এটা নিয়ে আসতাম। এটা আমার একটা বৈশিষ্ট্য যে না, আমরা নাটক করি যাদের জন্য, তাদেরও সহযোগিতা আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের পাশাপাশি তারা সহযোগিতা হাত বাড়িয়েছে। এবং বিশেষ করে সমতা থিয়েটার আমরা যখন অনুষ্ঠান করি, এই অঞ্চলের সর্বসাধারণ লোক আমাদের প্রচণ্ড, আমরা যেটা বলি এরা সহজেই সেটা গ্রহণ করে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। একদিন আমার মনে আছে যে মার্চে আমরা একটা নাটক করব, একটা পথনাটক, মান্নান হেরার ফেরারি নেশা। নাটকের আগে প্রচণ্ড বৃষ্টি হলো, তখন অনেকেই মুরব্বী বললো যে তোমরা একটু ডেট টেট দেখে দিবা না, কারণ কি অমাবস্যা পূর্ণিমার একটা বিষয় আছে। আমরা ওই যে অতটা তো ভাবিনি। দেখা গেল যে নাটক শুরু হওয়ার আগে বৃষ্টিটা চলে গেলে মাঠে কিন্তু পানি বেঁধে আছে। তখন আমি মঞ্চে উঠলাম, মেকআপ টেকআপ সব কমপ্লিট, নাটক করব। তখন আমি গিয়ে বললাম যে আসলে আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে তো আমরা নাটক করতে পারবো না। আপনারা যে যেখানে আছে না দাঁড়িয়ে দয়া করে বসে পড়ুন। বিশ্বাস করবেন না, ওই কাদার ভিতরে যার যা স্যান্ডেল জুতা যা ছিল একটা ইট গুছিয়ে প্রত্যেকটা মানুষ বসে গেল, আমরা নাটক করলাম। এই যে আমাদের প্রাপ্তি, এই যে আমাদের তৈরি করা দর্শক, এগুলো আসলে এখন নিজেদের কাছেই আমরা একটু দূরে, মানে ওইভাবে আর করতে পারি না বলে নিজেদের কাছে কিন্তু খুব খারাপ লাগছে এখন। তা আমরা মোটামুটিভাবে আমাদের জায়গায় আমরা পৌঁছে যাব। আর বিশেষ করে আমরা যখন উৎসব করতাম বা নাটক করতাম, দেখা গেল যে আমার মনে আছে যে আমরা ওরা কদম আলী মামুনুর রশিদের আর হচ্ছে যে জসিমউদ্দিনের বেদের মেয়ে নাটক, এই 2টা নাটক আমরা একদিন মঞ্চায়ন করলাম আমাদের প্রাথমিক বিদ্যালয়ে। তো
নাটক দুটি এত ভালো হয়েছে যে আসলে দর্শকের জায়গা পেরিয়ে প্রত্যেকটা গাছের ডালে ডালে মানুষ ছিল। আমরা যখন মঞ্চে অভিনয় করছি, যেমন আমাদের কল্যাণ দাই বলতো যে আমি যখন অভিনয় করি বাইটি দেখি যে ওই গাছের আগার থেকে আগুন দেখা যায় জুনি পোকার মতন। মানে দর্শক সব গাছে উঠেছিল এবং মানে এত ভালো নাটক হয়েছে, দর্শক এত নিছে যে কারণে ওই আনন্দে আমরা আর বলছি যে আজকে আমরা আর কেউ বাড়ি টাড়ি যাব না, আমাদের পাশাপাশি বাড়ি সব। আমরা কম্বল টম্বল নিয়ে এসে সেই শীতের রাতে সারা রাত এক জায়গা না ঘুমিয়ে মানে আনন্দ করতে করতে কাটাই। এরকম বহুত গেছে, বহুত আমরা করেছি এইভাবে, ঠিক আছে। এই আর কি এখন বর্তমান যে প্রজন্ম চলে আসছে, এই প্রজন্ম আসলে সামনে যে কতটুকু যাবে এবং তাদেরকে আমরা পাচ্ছি না। বর্তমান যে প্রজন্ম আছে তাদেরকে আমরা সংস্কৃতি চর্চায়, নাটকে হোক, গানে হোক, আবৃত্তি হোক, কোনো জায়গা পাচ্ছি না। তাদের এই যে আমাদের চরম একটা আমাদের সামাজিক বা রাষ্ট্র বলেন একটা অবক্ষয়, এই অবক্ষয় আসলে জানি না যে অবক্ষয়টা আসলে কবে কাটবে, কতদিনে কাটবে। এই গ্রাস করে ফেলছে আমাদের সমাজটাকে। এখানে আসলে পজিটিভ কিছু নেই, সবই নেগেটিভ। আমরা আমাদের ভালো করতে হয় শিক্ষা এবং সংস্কৃতির সাথে, এবং রাষ্ট্র গঠনের বড় ভূমিকা রাখতে চাই আমরা, তাহলে রাষ্ট্রের এখানে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বেজ এবং প্রত্যেকটি ইউনিয়ন বেজে কালচার অ্যাক্টিভিটিস এবং থিয়েটার করে, যেখানে বিনোদন এবং এর সাথে খেলাধুলা আছে, এইগুলো যদি সম্পৃক্ত করে রেখে এদেরকে প্রথম ভালো লাগাইতে হবে, আনন্দ পেতে হবে, যে আমি আনন্দ পাই নাটক করে, আমি গান গেয়ে আনন্দ পাই। এই যে বিষয়টা, এইটা যখন আস্তে আস্তে ইনভলভ যদি করে, যদি প্রতিটা জায়গায় রাষ্ট্র তার দায়িত্ব নিয়ে, তাহলে হয়তো ওদের ভবিষ্যতে কোনো দিন সমাজ পরিবর্তন হতে পারে। তাছাড়া আমি অন্যভাবে আমি দেখিনি যে সমাজ রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি রাষ্ট্রের কাছে মোটামুটিভাবে আমার আহ্বান থাকবে যে রাষ্ট্র এই প্রজন্মকে গড়ে তোলার জন্য ভবিষ্যৎ রাষ্ট্রভার তারাই তো গঠন করবে, এখন যারা প্রজন্ম আছে এরা যেন আসলে ওই বিচ্ছিত যেখানে আছে অবক্ষয়ের জায়গাটা এটা রোধ করে সরকার ব্যবস্থাপনায় প্রতিটা জায়গায় থিয়েটার ব্যবস্থা করুক। এই থিয়েটারের মাধ্যমে সবাই আসবে, রিহার্সেল করবে, গান গাবে, নাটক হবে। এইটার ভিতর দিয়েই আমাদের সামাজিক যে অবক্ষয়, মাদক বলি আমরা যা বলি, এটা আসলে প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া আইন দিয়ে বা কোনো কিছু দিয়ে যে প্রতিরোধ করা যাবে, এটা আসলে পৃথিবীতে কোথাও হয়নি, আমাদের এখানেও হবে না। নমস্কার, আমি দিলীপ বিশ্বাস। ছোট সময় থেকে আমরা সমতা থিয়েটারের সাথে যুক্ত। যখন স্কুলে পড়তাম তখন থেকেই রফিক আমরা নাটক করব, স্কুলের নাটক, কিন্তু নাটকের কোনো ছোট স্ক্রিপ্ট আমরা কখনোই পাই নাই। এজন্য নাটক তখন 5-6 পড়ি আমরা। রফিক নিজেই একটা নাটক লেখলো, নাম ছিল রক্তের ঢেউ। সেই নাটক দিয়ে আমরা শুরু করি। পরবর্তীতে ভালো বা মনের এতটাই ভালো লাগতো, পরবর্তীতে আমরা আস্তে আস্তে সংগঠিত হয়ে সমতা থিয়েটার নামে, বা প্রথমে ছিল সমতা নাট্যগোষ্ঠী, পরবর্তীতে আমরা এটাকে সমতা থিয়েটার করি। একটা সময় আমরা নাটক করতে করতে জাতীয় পর্যায়েও পৌঁছাই। আমি সেই যে ছোট সময়ে নাটকে রিহার্সেল করার যে ঘটনাগুলো, সেখান থেকে একটু না বললেই নয়। যে ঘটনাটা, আমাদের বাড়ি ছিল একেবারে গ্রামের মধ্যে, যেখানে বর্ষার সময় নৌকায় এসে, নৌকা তো ছিল না, আমাদের ছিল একটা তালের ডোঙা হয়তো অনেকেই চিনবেন কি চিনবেন না। সেই তালের ডোঙায় আমি এবং আমার ভাই, কাকাতো ভাই সচিন, দুজনে রিহার্সেল করতে আসতাম। অনেক দিন দেখা গেছে দুজন যাওয়ার সময় বা আসার সময় ডোঙা বুড়েও যেত, অর্থাৎ দুইজন উঠলে টিল 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 করতো, যেটা আমরা হয়তো একটু বেসামাল হলেই ডুবে যেত। ওইভাবে ভিজে পড়ে চলে যেতাম, আবার পরের দিন আসতাম। এভাবেই রিহার্সেল করছি, অনেক কষ্ট করছি শুধু ভালো লাগার জন্য। আজকে সেই সংগঠন জাতীয় পর্যায়ে আমরা বাংলাদেশ টেলিভিশনে নাটক করেছি, আরও আঞ্চলিক অনুষ্ঠান নিবেদন করেছি, অনেক ভালো লাগছে। কিন্তু আজকের পর্যায়ে এসে সেই থিয়েটারের কার্যক্রম একেবারেই নেই বললে চলে। যা কিছু আছে তাও আমাদের সব সময় একটা থিয়েটারের একটা অফিস থাকতো। বর্তমানে
সেই অফিসটাও নেই। থিয়েটারের যত আর্টের কাজ বা যা কিছু লেখাজোখা যা কিছু ছিল, মঞ্চ পরিকল্পনা, সেটা আমি ওই ছোটো সময় থেকেই চিন্তা ভাবনা করতাম সেখান থেকেই। আর সেখান থেকে আমি কিছু আর্ট শিখি। সেই আর্টটাই একটা সময় আমার খুব কাজে লাগে, যেটা আমি অলংকারের উপর, অলংকার ডিজাইনের উপর কাজটা করি। এবং একটা সময় আমি বাজুসের প্রশিক্ষক হিসেবেও সুযোগটা পেয়ে থাকি, যার একটা সনদ আমি পেয়েছি এই ট্রেনিং করানোর। আমি কিছু পেন্সিলের ডিজাইন আপনাকে দেখাবো, যেটা আমি অলংকার জগতে আমার নিজের হাতে করা, পেন্সিলে করা এরকম অসংখ্য ডিজাইন আমার কাছে আছে। সমতা থিয়েটারের আমি আর্ট করতাম বিধায় কিন্তু আজকে এই স্বর্ণ অলংকারের যে ডিজাইনগুলো, এগুলো আমি শিখছি। এখানে আমার কোনো স্কুল কলেজ বা কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার কেন্দ্র থেকে আমি শিখি নাই, আমি করতে করতেই শিখেছি। যে সুন্দর এই ডিজাইনগুলো আজকে কিন্তু খুব কম্পিউটার যুগেও এই হাতে ডিজাইন করা এই ডিজাইনগুলো খুব চাহিদা। আর সেখান থেকেই কিন্তু আমি সুযোগটা বাংলাদেশ জুয়েলারি, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় যে স্থানটা, সেখানে কিন্তু আমি প্রশিক্ষক হিসেবে সুযোগটা পেয়েছি। এই আমার শিল্পটা কিন্তু এই যেটা আমি ছোটো সময় থেকে আঁকিঝুঁকি করতে করতে সেটা এখন বেশ কাজে লাগছে। আপনারা জানেন যে বাংলাদেশে কী ধরনের পরিস্থিতি চলছে, যেখানে থিয়েটার করা খুবই কঠিন। আমি বিস্তারিতভাবে বলবো না, আপনারা বুঝে নেবেন। আমরা থিয়েটার এখন আমার দোকানের পিছনে, অর্থাৎ আমার একটা ছোট জুয়েলারি আছে, পিছনে বেশ জায়গা আছে, যেখানে আমাদের থিয়েটারের অনেক কিছু প্রয়োজন হয়। সেই জিনিসপত্রগুলো সযত্নে রেখে দিয়েছি। হয়তো আবার সুযোগ পেলে, ভালো পরিবেশ তৈরি হলে হয়তো আবার নাটক করব। আমি নিজামুল ইসলাম মোল্লা। আমি অনেক ছোট কাল থেকেই এই সংগঠনে জড়িত, আসলে ভালো লাগা থেকেই, যার কারণে এই সমতা থিয়েটারটাকে আমরা মনে প্রাণে ধারণ করে চলেছি, আজও চলেছি। হয়তো কার্যক্রম আস্তে আস্তে স্তম্ভিত হয়ে গেছে, কিন্তু তারপরও আমরা থেমে নাই, আমরা মনে প্রাণে ধারণ করেই চলেছি। যাই হোক, ছোট্টবেলা আমাদের যখন রেয়াজশীল চলতো, আমরা রাত 8টার দিকে হয়তো আমরা শুরু করতাম। একদিন আমার ভাই আর আমরা দুজনে রিহার্সেল করতে যাচ্ছি। আমাদের হাতে একটা ল্যাম্প, যাকে বলে বাংলায় বাতি, কেরোসিনের জলে, হ্যাঁ, এক পেয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় দেখি একটা সাপ আমাদের রফিক নাম করে যে ভাইটা, সে ভাইটা দুই পায়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আমি পিছে। যাই হোক, এই অবস্থায় এত প্রতিকূলের মধ্যেও আমরা রিহার্সেল করে গেছি, নাটক করেছি 3-4 বছর আগে। এখন হয়তো থেমে গেছে, স্তম্ভিত হয়ে গেছে। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আসলে একটা দ্রোহ ব্যাপার আমাদের নাটক করা। তো আমরা আর এগোতে পারিনি, এখনও সেভাবে আছি। সুযোগ পেলে আমরা সামনে আরও অগ্রসর হব। ধন্যবাদ। রফিক এবং এই ছোটো ভাইরা আমাকে অনেক দিচ্ছে, না চাইতেই আমি দেখি যে সমতা থিয়েটারের সহসভাপতি হয়েছি। আমি উপস্থিত ছিলাম না। আমি বললাম, তোমরা এটা কী করলা? সিনিয়র হিসেবে আপনি কলান্দার পরে, এটাই আপনার প্রাপ্য। আমি খুশি হলাম এবং যতটুকু পারি এখনও এদেরকে সহযোগিতা করি এবং এদের সঙ্গে কাজ করি। আমি সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার ছিলাম, তখন এই সমতা নাট্যগোষ্ঠী সারা বাংলাদেশে ভিতর 5টা নাটক করে দেয়। পথনাটক চিতলমারি একটা করে, টুঙ্গিপাড়া একটা করে, এবং কাশিয়ানি একটা করে, এই যে একটা করে, মাদারপুর একটা করে, এবং খুব অল্প টাকা, শুধু যাতায়াত নিয়ে এই নাটকটা তারা করে দিচ্ছে। আবার এইডসের উপর সচেতনতা এই নাট্যগোষ্ঠী আমাকে করে দিচ্ছে। এই নাট্যগোষ্ঠী রক্তের গ্রুপ পরীক্ষা করতে হবে, এই স্কুলে মেয়েদের এই নাট্যগোষ্ঠী উদ্বুদ্ধ করছে। সহসা মেয়েরা যে টিকা নিছে। এটা নাট্যগোষ্ঠীটা এমন একটা নাট্যগোষ্ঠী যে শুধু যে নাটক আর থিয়েটারের উপর তা না, সামাজিক কর্মকাণ্ড, দান ধ্যান, মানুষের বিপদে অগ্রগামী হওয়া, একটা বাড়ি পড়ে গেছে সেখানে যাই তাৎক্ষণিক কিছু দেওয়া,
বড় কিছু দিতে পারিনি আমরা, কিন্তু তাৎক্ষণিক কিছু খাবারের ব্যবস্থা করছি। আবার দেখা গেছে বর্ণাঢ্যদের ভিতরে কিছু দিছি, এবং সমতা থিয়েটার আছে, ছিল, থাকবে। আসসালামু আলাইকুম। আমি আশিক ইকবাল, সমতা থিয়েটারের একজন সাধারণ কর্মী। সমতা থিয়েটার আমার ছাত্র জীবন থেকেই সমতা থিয়েটারের সাথে আমি যুক্ত হই। যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই মকসুদপুর ডিগ্রি কলেজ, তখন থেকে আমার বাংলা স্যার জনাব নজরুল ইসলাম পান্নু, তিনি আমাকে আমার ভিতরের সামান্য প্রতিভা দেখে বলল, তুমি আমাদের সাথে আসো। আমার ছোট ভাই রফিকুল ইসলাম রফিক মোল্লা, সে একটা নাট্যগোষ্ঠী করছে, সে নিজেই নাটক লেখেন এবং নির্দেশনা দেন। সেই থেকেই আজ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাচ্ছি। আর ভবিষ্যতেও আমরা আমাদের পরবর্তী প্রজন্ম দ্বারা এটাকে অগ্রসর, মানে সাংস্কৃতিক অঙ্গন তো ধ্বংস হয়ে যায় না, সাংস্কৃতিক অঙ্গন সবসময়ের জন্য ধাবমান, এটা চলতে তালে থাকবে। আমি থাকবো না, কিন্তু সাংস্কৃতিক অঙ্গন বসে থাকবে না।